হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইট তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমাদের এক্সামের আর কিছুদিন সময় রয়েছে, ঠিক আছে? এখন তোমাদের শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর আমাদের এই কম্পোসাইট ইউটিউব চ্যানেলেই কিন্তু অনেক দিন ধরে তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্সের ফ্রিতে কোশ্চেন প্র্যাকটিস ক্লাস দেওয়া হচ্ছে। আশা করছি তোমরা সমস্ত ক্লাসগুলো দেখছো। খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য এই ক্লাসগুলো, ঠিক আছে? এখান থেকে যদি তোমরা ক্লাসগুলো করো, আশা করছি এক্সাম হলে গিয়ে তোমরা এর মধ্যে থেকেই কোশ্চেন পেয়ে যাবে, তোমাদের কোশ্চেনগুলো চেনা চেনা মনে হবে। তাই তোমাদের কিন্তু সমস্ত ক্লাসগুলোই অ্যাটেন্ড করা উচিত, সমস্ত ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখা উচিত। আজকে আমরা যে সাবজেক্টের উপর ক্লাস করব তা হলো ফিজিক্যাল সায়েন্স। এই ফিজিক্যাল সায়েন্সের একটি ইন্টারেস্টিং টপিক, খুব মজাদার একটা টপিক রয়েছে, সেটা হলো চলতড়িৎ। তোমাদের মধ্যেই কয়েকজন বলেছিল যে চলতড়িৎ নিয়ে কোশ্চেন আনতে। এই দেখো কোশ্চেন চলে এসেছে। কারেন্ট ইলেকট্রিসিটি আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট, খুব মজাদার। স্পেশালি আমার তো নিজের খুবই ভালো লাগে। আশা করছি আজকে তোমাদের ক্লাসটা করানোর পর তোমাদেরও এই চ্যাপ্টারটি পছন্দের একটা চ্যাপ্টারে পরিণত হবে, ঠিক আছে? সাধারণত এই ভৌতবিজ্ঞান অঙ্ক অনেকেরই একটু ভয় লাগে, একটু কঠিন মনে হয়, কিন্তু আজকে এই ক্লাসটি দেখার পরে আমি আশা করছি তোমাদের এই চ্যাপ্টারের প্রতি তো ভয় থাকবেই না একেবারে। তাহলে তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই কম্পোস্টারি ইউটিউব চ্যানেলেই ফ্রিতে বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন প্র্যাকটিস ক্লাস দেওয়া হচ্ছে। তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, আজকে আমাদের চ্যানেলে নতুন, এই কম্পোস্টারি চ্যানেল নতুন, তোমাদের স্বাগত জানাই। তোমরা ক্লাসগুলো দেখো। আর যারা তোমরা অনেকদিন থেকে দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে এই বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, ঠিক আছে? চ্যানেলের অ্যানালিটিক্সে যা দেখাচ্ছে, তোমাদের মধ্যে 50%-এর বেশি তোমরা শুধু ক্লাস দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা 1000 সদস্যের খুব কাছাকাছি রয়েছি। তোমাদের সহযোগিতাতেই আমরা আমাদের এই কম্পোস্টারি চ্যানেলটি 1000 সদস্যে পৌঁছাতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আজকের ভিডিও শুরু করছি। আর শুরু করার আগে বলি যে ক্লাস দেখার শেষে তোমরা এই পিডিএফগুলো কোথায় পাবে? এই যে আমরা কোশ্চেন করব, এই কোশ্চেনের পিডিএফ তোমরা কোথায় পাবে বলে দিচ্ছি। দেখো, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ইতিমধ্যেই অনেকেই এখানে জয়েন করেছে, ঠিক আছে? তোমরাও এখানে জয়েন করো। এখানে ডেইলি জিকের পোল দেওয়া হয়, জিকে কোশ্চেন দেওয়া হয়, তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে তোমাদের এক্সাম রিগার্ডিং, তাহলে কিন্তু এখানে তোমরা পোস্ট করতে পারো। আমাদের কম্পোজ স্টাডি ডিসকাশন গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপেও দেখো ডিসকাশন গ্রুপ রয়েছে, ঠিক আছে? আর এই সমস্ত গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন করতে পারো খুব সহজেই। আশা করছি তোমরা সকলেই জয়েন করবে, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা আমাদের প্রশ্ন শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে তড়িৎ আধানের এসআই একক হলো। তড়িৎ আধান, আজকে আমরা কোন চ্যাপ্টার পড়বো? সেটা হলো চলতড়িৎ অথবা কারেন্ট ইলেকট্রিসিটি। প্রথম প্রশ্ন বলেছে তড়িৎ আধানের একক কি অথবা আধানের এসআই একক কি? অপশন আছে ইএমইউ, ইএসইউ, স্ট্যাট কুলম নাকি কুলম। প্রথমেই একটা সোজা প্রশ্ন দিয়েই শুরু হয়েছে। আশা করছি তোমরা সকলে এটা সঠিক উত্তর দিতে পারবে। এটার আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, কুলম্ব, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি, বড় হাতের সি, ঠিক আছে? তাহলে তড়িৎ আধানের এসআই একক হলো কুলম্ব। এবারে সিজিএস একক কি? তড়িৎ আধানের সিজিএস একক কি? তোমরা এটা কমেন্টে জানাবে। পড়েছো তো তোমরা? এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো, আজকে কিন্তু তোমাদের এই কোশ্চেনের সাথে সাথে আমি কিছু হোমওয়ার্কও তোমাদের দেবো, ঠিক আছে? সলিউশন দেওয়ার সাথে সাথে কিছু হোমওয়ার্ক দেবো, যেগুলো তোমরা পরে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের জন্য 5-6টা হোমওয়ার্ক আমি নিয়ে এসেছি। দেখো, এখানে এক্সট্রা টপিকে দেওয়া আছে যে আধানের মাত্রা হলো আইটি। আধান কিউ ইকুয়ালস টু আইটি। আধানের মাত্রা হলো আই আর হলো টি, ঠিক আছে? তারপরে 1 কুলম্ব ইকুয়ালস টু 3 × 10⁹ ইএস ইউ। বুঝতে পারলে? তাহলে 1 কুলম্ব ইকুয়ালস টু 3 × 10⁹ ইএসইউ। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন বলছে কুলম্বীয় বল হলো। এই যে কুলম্বের সূত্র যে আমরা পড়ি, এই কুলম্বীয় বল বা কুলম্ব ফোর্স, ঠিক আছে? এই ফোর্সটা কি শুধুমাত্র আকর্ষণ, শুধুমাত্র বিকর্ষণ, নাকি আকর্ষণ এবং বিকর্ষণ বল উভয়ই, নাকি কোনোটিই নয়? এটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই যে কুলম্বের সূত্র আমরা পড়ি, সেখানে কুলম্বের বল আমরা পড়ি যে এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাটা আর স্কোয়ার বা বাই আর স্কোয়ার, ঠিক আছে? এখানে এই যে ফোর্স দেওয়া আছে, কুলম্বীয় ফোর্স বা কুলম্বীয় বল, এই বল কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ উভয় প্রকারেরই হতে পারে। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। এবারে এখান থেকে তোমাদের আসতে পারে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা অভিকর্ষীয় বল, সেই অভিকর্ষীয় বল কিন্তু শুধুমাত্র আকর্ষণ বল হয়, ঠিক আছে? বিকর্ষণ বল হয় না। তাহলে এটা মাথায় রাখবে যে কুলম্বীয় বল আকর্ষণও হতে পারে, বিকর্ষণ প্রকৃতিরও হতে পারে, কিন্তু অভিকর্ষীয় বল শুধুমাত্র আকর্ষণ প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে? চলো নেক্সট। দেখো, এখানে বলেছে কুলম্বের সূত্র, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ ওই আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আশা করছি এটা তোমরা সকলেই জানো, সোশ্যাল মিডিয়ায় তোমরা সকলেই আছো। আর এই যে কুলম্বের সূত্র, ঠিক আছে, এই কুলম্বের সূত্রটি কিন্তু খুব ভাইরাল হয়েছিল। এক টিচার পড়িয়েছিল এটা গানের মাধ্যমে।
আশা করছি তোমরা সকলেই মনে করতে পারছো। কুলম্বের সূত্রটি পড়ো, দেখো বলেছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ ওই আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। মনে পড়েছে তোমাদের গানটা? একেবারেই ঠিক আছে। তোমরা কিন্তু একদমই ভুলতে পারবে না সেই ভিডিওটি যদি দেখে থাকো। তাহলে দেখো এটার গাণিতিক রূপ হলো এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাটা আর স্কোয়ার। আর এই যে কে রয়েছে, ঠিক আছে, এই বায়ু মাধ্যমে কে এর মান হলো 1। যখন আমাদের অঙ্ক করতে হবে এই কুলম্বীয় বল বের করতে হবে, পরিমাপ করতে হবে, তখন যদি বায়ু মাধ্যম দেওয়া থাকে তখন আমাদের এই কে এর মান কি ধরতে হবে? 1 ধরতে হবে। আর এখানে কিউ ওয়ান কিউ টু এই দুটো হলো তড়িৎ আধান, এখানে আর হলো সেই তড়িৎ আধান দুটোর মধ্যে দূরত্ব। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন। দেখো এই যে কুলম্বীয় বল দিয়েই প্রশ্ন চলে এসেছে। বলেছে দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে। এখানে দেখো বলেই দেওয়া আছে আকর্ষণও হতে পারে, সেটা বিকর্ষণ বলও হতে পারে, যেহেতু কুলম্বীয় বল। তাই দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে। অপশন আছে দ্বিগুণ, চারগুণ, অর্ধেক নাকি 1/4। এটা দেখো আমি তোমাদের করে দিচ্ছি। এখানে সবার প্রথমেই লিখবে যে F1 ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা হলো আমাদের প্রথম, যখন তাদের দুজনের মধ্যে ডিস্টেন্স ছিল আর আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, এবারে বলেছে যে দূরত্ব যদি আমরা দ্বিগুণ করে দিই, দূরত্ব দ্বিগুণ করে দিলে তাহলে অন্তিম ফোর্স কত হবে? তাহলে আমাদের F2 বের করো। F2 ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই 2r তার হোল স্কোয়ার। এটা করলে কত হবে? কে কিউ ওয়ান কিউ টু বাই 4r স্কোয়ার। এবারে দেখো তোমরা এখানে এই যে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি F1। তাহলে আমরা এখান থেকে যেটা সরাসরি লিখতে পারবো সেটা দেখো F2 ইকুয়ালস টু F1 বাই 4, এটা লিখতে পারি তো। তাহলে এবারে F2 অন্তিম যে বল, দূরত্ব দ্বিগুণ করার পর যে বল যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল উৎপন্ন হবে, সেই বল কি প্রথম যে বল ছিল, ঠিক আছে, আর দূরত্বে যে বল ছিল তার কি হবে? 1/4 হয়ে যাবে, মানে কমে যাবে। তাহলে আমাদের রাইট আনসার কি হয়ে যাবে? অপশন নাম্বার ডি। যদি আমরা দূরত্ব বাড়াই তাহলে সেটা কি হবে? যদি আমরা দুটি আধানের মধ্যে দূরত্ব বাড়াই তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, কীভাবে বের করতে হয় তোমরা বুঝে নিলে। চলো নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। বলেছে অসীমে কোনো আধানের বিভব ধরা হয়। অসীমে, ইনফিনিটিতে, ঠিক আছে, ইনফিনিটিতে কোনো আধানের বিভব আমরা কত ধরি? অপশন দেওয়া আছে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য নাকি অসীম। এটাও খুব ইম্পর্টেন্ট, এ ধরনের কোশ্চেন তোমাদের আসে। ঠিক আছে, ডাইরেক্ট আনসার যেগুলোর বেরোয়। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যায় অপশন নাম্বার সি। আশা করি তোমরা সকলেই দিয়েছো। অসীম দূরত্বে কোনো আধানের বিভব আমরা কি ধরে থাকি? শূন্য ধরে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলেছে পৃথিবীর বিভব শূন্য, কারণ আধানহীন কোনো বস্তুর বিভব শূন্য ধরা হয়। পৃথিবী আধানহীন একটি বস্তু, এই পৃথিবীর বিভব হলো শূন্য। ঠিক আছে, নেক্সট 5 নম্বর প্রশ্ন। বলেছে তড়িৎ বিভবের একক হলো। তড়িৎ বিভবের একক কি? অপশন আছে ভোল্ট, কুলম, ওহম, এটা ওহম হবে, হ্যাঁ, ওহম আর অ্যাম্পিয়ার। খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমরা টোটাল 35টি প্রশ্ন নিয়েছি, আর 35টি প্রশ্ন কিন্তু আমি বেছে বেছে নিয়েছি, একদম ইম্পর্ট্যান্ট, আর যে কোশ্চেনগুলো করে তোমরা একদম মজা পেয়ে যাবে এ ধরনের কোশ্চেন নিয়েছি। কিছু অঙ্ক নিয়েছি যেগুলো তোমাদের ধীরে ধীরে দেখাবো, কীভাবে করতে হয় সেটাও তোমাদের শিখিয়ে দেবো। দেখো 5 নম্বর প্রশ্নে বলেছে তড়িৎ বিভবের একক, এটা আমরা সকলেই জানি। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, ভোল্ট। ঠিক করেছো সবাই? যাদের ভুল হচ্ছে তোমরা দেখো ভালো করে, কোশ্চেনগুলো কিন্তু অতটা কঠিন নয়। তোমরা মার্ক করে রাখো কোন কোন টপিকগুলো তোমাদের ভুল হচ্ছে, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু ক্লাস শেষে রিভিশন করবে। ঠিক আছে, দেখো এক্সট্রা টপিক হিসেবে দেওয়া আছে। বলেছে তড়িৎ বিভবের সিজিএস একক হলো ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। তড়িৎ বিভবের সিজিএস একক, আর এসআই একক কি? ভোল্ট। তাহলে 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 ইএসইউ। ঠিক আছে, এটা হলো গিয়ে সম্পর্ক ভোল্ট আর ইউএসইউ এর মধ্যে। এই ভোল্ট আর ইউএসইউ এর উপর এই যে সম্পর্কটি রয়েছে, এই সম্পর্কের উপর আমরা এখন একটা কোশ্চেন করব। দেখো অঙ্ক 6 নম্বর প্রশ্ন। বলেছে 450 ভোল্ট সমান সমান কত স্ট্যাট ভোল্ট? 450 ভোল্ট, এটাকে আমাদের স্ট্যাট ভোল্টে বের করতে হবে, ইএসইউ এ বের করতে হবে। এখানে দেখো আমরা পড়লাম যে আগের স্লাইডেই যে 1 ভোল্ট সমান সমান 1/300 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা ভোল্টের জায়গায় লিখতে পারি 1/300। তাহলে দেখো 450 ইন্টু 1/300, এটাকে আমরা এখন পুরোটাকে কি লিখতে পারি? ইএসইউ। আর আমাদের বের করতে হবে কিসে? ইএসইউ বা স্ট্যাট ভোল্টে। এবার দেখো কাটাকাটি করো, 0 0 কাটা যাবে, 3 দিয়ে 10 30, তারপরে 3 15 45। এবারে 15/10 করলে কত হবে? সমান সমান 1.5। তাহলে আমাদের রাইট আনসার কী হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি। বুঝতে পারলে কীভাবে করতে হবে? আমাদের স্ট্যাট ভোল্টে যেহেতু বের করতে হবে, তাই আমাদের ভোল্ট রাখলে চলবে না, আমরা ভোল্টের জায়গায় স্ট্যাট ভোল্ট বসিয়ে দেবো। এবারে 1 ভোল্ট আমরা জানি 1/300, তাই আমরা দেখো ভোল্টের জায়গায় 1/300 ইএসইউ লিখে দিলাম। এভাবেই সঠিক উত্তর বেরিয়ে গেল। একদম ইজি, বুঝতে পেরেছ?
যদি কোথাও কোনো প্রশ্নে বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, নয়তো বা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ রয়েছে, সেই সমস্ত গ্রুপে কিন্তু তোমরা নিঃসংকোচে তোমাদের ডাউট জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তোমাদের এক্সামের যে আর কিছুদিন বাকি রয়েছে এর মধ্যে যদি তোমাদের এই ডাউটগুলো তোমরা সলভ না করো তাহলে সেই টপিক থেকে যদি এক্সামে তোমাদের কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা ঠিক করতে পারবে না। এখন পুরোটা তোমাদের উপরে, তোমরা ডাউট নিয়ে থাকবে নাকি তোমাদের ডাউট সলভ করবে। তোমরা যদি ডাউট বলো তাহলে অবশ্যই তোমাদের সেই সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে চলো 7 নম্বর প্রশ্ন দেখবো। বলছে বিভব পার্থক্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বিভব পার্থক্য, ঠিক আছে, অথবা পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য আমরা পরিমাপ করবো কোন যন্ত্রের সাহায্যে? দেখো যন্ত্রের ছবিও এখানে দেওয়া আছে, অপশন দেওয়া আছে অ্যামিটার, ভোল্টমিটার, থার্মোমিটার নাকি গ্যালভানোমিটার। বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হয়ে যাবে একদম ঠিক অপশন নাম্বার বি। ঠিক আছে, ভোল্টমিটারের সাহায্যে আমরা বিভব পার্থক্য পরিমাপ করে থাকি। দেখো বিভবের আমরা একক কি পড়লাম, এসআই একক, সেটা হলো ভোল্ট। তাহলে ভোল্ট আমরা কিসে মাপবো? সেটা ভোল্ট মিটারে মাপবো। একদম ইজি। এইভাবে লিঙ্ক করে সব কিছু পড়তে হবে, তাহলে কিন্তু মনে থাকবে। মুখস্থ করলে কিন্তু কিচ্ছু হবে না, কিছুদিন মনে থাকবে, তারপরেই ঠিক তোমরা ভুলে যাবে। চলো নেক্সটে আমরা দেখবো যে তড়িৎ বিভব কাকে বলে এবং তড়িৎ চালক বল কাকে বলে। দেখো এখানে তড়িৎ বিভব বলা আছে, বলেছে যে কোনো পরিবাহীর তড়িদাহিত হলে, কোনো পরিবাহী তড়িদাহিত হলে ওই পরিবাহীর এখানে বানানটা ভুল আছে, আমি ঠিক করে দেবো তোমাদের যখন পিডিএফটি পাঠাবো। বলেছে ওই পরিবাহীটির অন্য পরিবাহীকে তড়িৎ দিতে পারে কিংবা অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতে পারবে। তাহলে যদি কোনো পরিবাহী তড়িদাহিত হয় তাহলে ওই পরিবাহীটি কি করবে? অন্য কোনো পরিবাহী থেকে হয় তড়িৎ নিতে পারবে কিংবা নিজেই অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারবে। পরিবাহীর এই রকম অবস্থাকে আমরা তড়িৎ বিভব বলে থাকি। বুঝতে পারলে? এবারে হলো তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল দেখো কি বলেছে, যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করবে, তাকে আমরা কি বলবো? তড়িৎ চালক বল। তাহলে যে কারণে তড়িৎ বর্তনী, কোনো তড়িৎ বর্তনী রয়েছে, সার্কিট রয়েছে, সেই তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো ধরনের শক্তি তড়িৎ শক্তিতে প্রথমে রূপান্তরিত হবে এবং তারপর কি সৃষ্টি করবে? বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি করবে। ঠিক আছে, তাকেই আমরা কি বলবো? তড়িৎচালক বল। সেই কারণকেই আমরা তড়িৎচালক বল বলবো, যেটাকে ইংলিশে বলা হয় ইএমএফ অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স। এর একক হলো ভোল্ট। তাহলে তড়িৎ বিভব আর তড়িৎচালক বল উভয়েরই একক কিন্তু ভোল্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কোশ্চেন এভাবে আসতে পারে, নিচের কোন জোড়ের একক একই? তাহলে সেখানে যদি আমাদের তড়িৎ বিভব এবং তড়িৎচালক বল থাকে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেটা। এবারে বলেছে যে তড়িৎ চালক বল মাপা হয় পোটেনশিওমিটারে। দেখো তড়িৎ চালক বল পোটেনশিওমিটারে মাপা হয় আর তড়িৎ বিভব মাপা হয় ভোল্ট মিটারে। দুটোই তোমরা মাথায় রাখবে। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন। বলছে প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাপকে বলা হয়। প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাপকে, মানে প্রতি সেকেন্ডে এক এক সময়ে এক এক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান পরিবাহিত হবে তাকে আমরা কি বলবো? অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি Q/T। একক সময়ে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে তাকে আমরা কি বলবো? এখানে অপশন দেওয়া আছে রোধ, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ বিভব নাকি তড়িৎ চালক বল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের আই তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু Q/T। একক সময়ে যে পরিমাণ আধান পরিবাহিত হবে তাকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলি। নেক্সট দেখো এক্সট্রা টপিক হিসেবে দেওয়া আছে যে প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু Q/T। কিউ হলো আধান আর টি হলো সময়। সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক যথাক্রমে ইএসইউ আর হলো অ্যাম্পিয়ার। তাহলে সিজিএস এবং এসআই পদ্ধতিতে ইএসইউ এবং অ্যাম্পিয়ার হলো প্রবাহ মাত্রার একক। ঠিক আছে, এই অ্যাম্পিয়ারটা তোমরা মাথায় রাখবে, অ্যাম্পিয়ারকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি। এবারে 1 ওয়াট, এখান থেকে মনে রাখবে ওয়াট কিসের একক? ক্ষমতার একক। 1 ওয়াট সমান সমান 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার আমরা লিখতে পারি, মানে পি ইকুয়ালস টু আই ভি। আই এর হলো গিয়ে অ্যাম্পিয়ার আর ভি এর হলো গিয়ে ভোল্ট। বুঝতে পারলে? এই ভিকে আমরা কি বিভব বলতে পারি। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসবে তোমাদের কিছুক্ষণ পরেই। নেক্সট 9 নম্বর প্রশ্ন। বলেছে একটি বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, 5 সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ কত? অঙ্কটি ভালো মতো পড়ো, তারপর যা যা দেওয়া আছে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো লিখে নাও আগে সাইডে প্র্যাকটিস করার সময়। এক্সামে যদিও তোমাদের সময় খুব কম থাকবে, তবুও যদি তোমরা সাইডে তুলে নিয়ে করো তাহলে কিন্তু নিখুঁতভাবে তোমরা সঠিক উত্তর বের করতে পারবে। দেখো এখানে আমাদের সবার প্রথমেই দেওয়া আছে 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে আই ইকুয়ালস টু 8 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে। তারপর টাইম কত দেওয়া আছে? 5 সেকেন্ড। আমাদের কি বের করতে বলেছে? তড়িৎ আধান অথবা কিউ। তাহলে আমরা সূত্র কি জানলাম? আমরা সূত্র এখান থেকে জানলাম যে আই ইকুয়ালস টু কিউ আপন টি। দেখো আমাদের এই তিনটির মধ্যে দুটো দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের যে সূত্রটা বের হয় আমরা সহজেই এখন বুঝে গেলাম আমাদের কোন সূত্র দিতে হবে।
এবারে দেখো আমাদের কিউ এর মান যেহেতু বের করতে হবে, তাই আমরা লিখবো কিউ ইকুয়ালস টু আই টি। টিটা নিচে আছে, টিটা যদি সমান সমান দিকে যায় তাহলে আই এর সাথে গুণ হয়ে যাবে। এবারে আই এর মান বসিয়ে দাও। আই এর মান ছিল 5 আর টির মান ছিল 8, তাহলে 5 8 40 কুলম্ব হয়ে যায় আমাদের রাইট আনসার। দেখো অপশন নাম্বার সিতে দেওয়া আছে 40 কুলম্ব। ইজি কোশ্চেন একদম। তাহলে আমি কেন বললাম তোমাদের সাইডে তুলে নিতে মানগুলো, যদি তোমরা তুলে নাও তাহলে এই যে এখানে কি কি দেওয়া আছে, তড়িৎ প্রবাহ মাত্রা, সেকেন্ড, সময় দেওয়া আছে, এই সমস্ত কিছু দেখে তোমরা সূত্রটা কিন্তু খুব সহজেই বের করতে পারবে। আর যদি এভাবে দেওয়া থাকে এই কোশ্চেনটাই যদি তুমি এই সমস্ত না লিখে করো তাহলে কিন্তু তোমার একটু ভাবতে হবে যে আমি এখানে কোন সূত্রটা দেব। বুঝতে পারলে? চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে ওহমের সূত্র মেনে চলে। ওহমের সূত্র কে মেনে চলে? অপশন দেওয়া আছে অর্ধপরিবাহী, ডায়োড, ট্রায়োড নাকি ধাতব পরিবাহী। ওহমের সূত্র মেনে চলবে। খুব ইজি কোশ্চেন, রাইট আনসার হয়ে যাবে ধাতব পরিবাহী। ঠিক আছে, ধাতব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে। এবারে এই ওহমের সূত্র কি সেটাও তো আমাদের জানতে হবে। দেখো নেক্সট স্লাইডে তাই জন্য লিখে আনা হয়েছে। এখানে বলেছে যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ মানে ভি এর সমানুপাতিক হবে। তাহলে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি আমরা অপরিবর্তিত রাখি তাহলে পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে মানে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হবে। মানে আমাদের বলতে চাই যে ভি ভ্যারিজেস আই হবে অথবা আই ভ্যারাইজেস ভি হবে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের কি হচ্ছে সমানুপাতিক হচ্ছে। মাঝখানে এই যে ভ্যারাইজেস চিহ্ন এটাকে আমরা কি বলবো সমানুপাতিক। তাই এখানে দেখো লেখা আছে ভি ইকুয়ালস টু আই আর। যদি আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে আমরা লিখতে পারবো যে ভি ইকুয়ালস টু আই আর। এখানে আর হলো কি সমানুপাতিক ধ্রুবক যেটাকে আমরা রোধ বলে থাকি। ঠিক আছে, বা রেজিস্ট্যান্স। এবারে দেখো আমরা যেহেতু ওহমীয় রোধক জানলাম, ঠিক আছে, এখানে বলেছে ওহমের সূত্র মেনে চলে বা ওহমীয় রোধক। এবারে দেখো এখানে একটা অপশন দেওয়া ছিল ডায়োড। এই যে ডায়োড, এই ডায়োডকে আমরা কি বলে থাকি অওহমীয় রোধক বলে থাকি। অওহমীয় রোধক হলো সেই সমস্ত রোধক যারা ওহমের সূত্র মেনে চলে না, আর ওহমীয় রোধক হলো সেই সমস্ত রোধক যারা ওহমের সূত্র মেনে চলবে। ঠিক আছে, মানে এই যে ভি ভ্যারাইজেস আই এই সূত্র মেনে চলবে ওহমীয় রোধকরা, কিন্তু ভি ভ্যারাইজেস আই এই সূত্র মেনে চলবে না যারা, তারা হলো অওহমীয় রোধক। তার মধ্যে একজনের উদাহরণ হলো ডায়োড। বুঝতে পারলে? নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে উষ্ণতা বৃদ্ধিতে কোনো পরিবাহীর রোধ ড্যাশ পায়। উষ্ণতা যত আমরা বৃদ্ধি করব কোনো পরিবাহী, ধরো এটা একটা পরিবাহী, উষ্ণতা আমরা এখানে ধীরে ধীরে বাড়াচ্ছি, এই উষ্ণতা বাড়ালে এই পরিবাহীর রোধ কি হবে, বাড়বে নাকি কমবে? অপশন আছে বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, একই থাকে নাকি প্রথমে বৃদ্ধি এবং পরে কমতে থাকে। সবার প্রথমে কোশ্চেনে তোমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো এখানে কি দেওয়া আছে পরিবাহী। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধ কি হবে বৃদ্ধি পাবে। যত আমরা উষ্ণতা বাড়াবো পরিবাহীর রোধ তত বৃদ্ধি পাবে, প্রবাহ মাত্রা তত কমতে থাকবে। কিন্তু অর্ধপরিবাহী যারা রয়েছে বা সেমিকন্ডাক্টর যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটার উল্টো হয়ে যায়। আমরা উষ্ণতা যত বাড়াবো তাদের রোধ তত কমতে থাকবে, তাদের প্রবাহ মাত্রা তত বাড়তে থাকবে। দেখো নেক্সট স্লাইডে দেওয়া আছে যে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের রোধ এবং রোধাঙ্ক উভয়ই কি হয় হ্রাস পায়। আর সেমিকন্ডাক্টরের উদাহরণ কি সিলিকন আর জার্মেনিয়াম। বুঝতে পারলে? তাহলে সেমিকন্ডাক্টরের রোধ এবং রোধাঙ্ক হ্রাস পাবে উষ্ণতা বৃদ্ধিতে, আর পরিবাহীর ক্ষেত্রে কি হবে উষ্ণতা বৃদ্ধিতে রোধ এবং রোধাঙ্ক উভয়ই বৃদ্ধি পাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু কনফিউজ করতে পারে তোমাদের, তাই ভালোভাবে পড়বে। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে রোধের মাত্রা হলো। রোধের মাত্রা আমাদের বের করতে হবে। অপশন আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার 3 এ টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি স্কোয়ার এ টু দি পাওয়ার -3, এম এল টি টু দি পাওয়ার 3 এ টু দি পাওয়ার -2 নাকি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার 3 এ টু দি পাওয়ার -1। এই যে মাত্রা এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, সবগুলোর ক্ষেত্রেই দেওয়া হয়নি, যাই হোক। তাহলে আমাদের মাত্রা বের করতে হবে, কার রোধের মাত্রা বের করতে হলে আমাদের সবার প্রথমে জানতে হবে যে রোধকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো আমরা এভাবে লিখতে পারি যে ভি ইকুয়ালস টু আই আর লিখতে পারি, একদম ঠিক, মাত্রই পড়লাম ওহমের সূত্র। এবারে এখান থেকে আর ইকুয়ালস টু ভি বাই আই আমরা লিখতে পারি, তাই তো? এবারে এই যে ভি যে রয়েছে এই ভিকে আমরা কি বলি বিভব বলি, আর আইকে বলি প্রবাহ মাত্রা। এখানে দেখো যে ভি যে রয়েছে, ঠিক আছে, বিভব, এই বিভবের মাত্রীয় সংকেত আমরা যেটা লিখি সেটা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। আর এই যে আই যে রয়েছে আই হলো প্রবাহ মাত্রা, এর মাত্রা আমরা যেটা লিখি সেটা হলো এ। এবারে এই একে উপরে তুলে নিয়ে যাও, তখন কি হবে দেখো এখানে হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। এটা দেখো কোথায় আছে, এটা আছে আমাদের অপশন নাম্বার এতে, সরি এখানে দেখো এখানে মাইনাস দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2।
এটা আমি তোমাদের ঠিক করে দেবো যখন পিডিএফটি তোমাদের সেন্ড করব, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন নেই। তোমরা বুঝতে পেরেছো তো কি করলাম আমি, ঠিক আছে? পিডিএফে কি ভুল আছে সেটা আমি পরে তোমাদের সম্পূর্ণটা একদম কারেকশন করে দিয়ে দেবো। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি রোধাঙ্কের একক? নিচের কোনটি রোধাঙ্কের একক? অপশন দেওয়া আছে কিলো ওহম, ওহম সেমি, ওহম ইনভার্স সেমি, নাকি ওহম সেমি আর ওহম সেমি ইনভার্স। এটাও খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমাদের রোধ, রোধাঙ্ক, বিভব, তড়িৎচালক বল, ঠিক আছে, তারপর পরিবাহিতাঙ্ক, এই সমস্ত কিছুর আমাদের একক জানা উচিত। এই চ্যাপ্টারে এই সমস্ত কিছুর একক দেওয়া আছে এবং সেগুলো আমাদের খুব ভালোভাবে মনেও রাখতে হবে। এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে নিচের কোনটি রোধাঙ্কের একক? রোধের একক আমরা পড়েছি ওহম, এবারে রোধাঙ্কের একক কি? রোধের একক আমরা পড়েছি যে এসআই পদ্ধতিতে রোধের একক হলো ওহম, আর সিজিএস পদ্ধতিতে রোধের একক হয়ে যাবে এমএইচ ও মো। এটা আমরা পড়েছি, তাই তো? এটা আমরা জানি, যদিও আজকে পড়িনি, কিন্তু এটা আমরা জানি। এবারে বলেছে যে রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক হয়ে যাবে, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ওহম সেমি। যদি রোধাঙ্ক কাকে বলে এটা আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা রোধাঙ্কের এককও বের করতে পারবো। এবারে নেক্সট স্লাইডে দেখো রোধাঙ্ক কাকে বলে দেওয়া আছে। এখানে বলেছে যে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলা হয়। একক দৈর্ঘ্য হবে এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে, তাহলে এখানে আমাদের রোধ থাকছে এবং তার সাথে সাথে কি থাকছে? দৈর্ঘ্য থাকছে, ঠিক আছে? তাকে আমরা কি বলবো? রোধাঙ্ক বলবো। একে আমরা রো দ্বারা চিহ্নিত করে থাকি। তার জন্য এখানে দেখো এই যে রোধের জন্য আমাদের এখানে ওহম এসেছে আর এখানে সেমিও এসেছে, ঠিক আছে? এবারে তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে পরিবাহিতাঙ্ক কাকে বলে। দেখো রোধাঙ্কের অনন্যকে আমরা পরিবাহিতাঙ্ক বলি, একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রো হলো রোধাঙ্ক, রোধাঙ্ক, আর সিগমা হলো পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা এটাকে পরিবাহিতাঙ্ককে দেখো এভাবে লিখতে পারি, পরিবাহিতাঙ্ক ইকুয়ালস টু 1/রো, যেহেতু রোধাঙ্কের অনন্যক হলো পরিবাহিতাঙ্ক। বুঝতে পেরেছ? ক্লিয়ার? একদম কোনো কনফিউশন নেই রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের মধ্যে? ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে শিফট করি। বলেছে 14 নম্বর প্রশ্নে বলেছে সংকট তাপমাত্রায় অতি পরিবাহী রোধ হয়। সংকট তাপমাত্রা অথবা ক্রিটিক্যাল টেম্পারেচারে অতি পরিবাহী রোধ কত হবে? অসীম, 0, 10⁻6 ওহম, নাকি 10⁻�6 ওহম? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। এই সমস্ত কিছু আমরা ডাইরেক্ট মনে রাখবো। সংকট তাপমাত্রায় অতি পরিবাহী রোধ হবে 0। খুব ইজি। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধ কত হবে? দেখো অঙ্ক আর একটা চলে আসলো। অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে পরিবাহীর দৈর্ঘ্যকে যদি আমরা অর্ধেক করি তাহলে রোধ কত হবে? এবারে রোধ বের করতে হলে আমাদের সবার প্রথমে রোধের সূত্র জানতে হবে। রোধের সূত্র কি? আর ইকুয়ালস টু রো ইন্টু এল আপন এ। এটা হলো রোধের সূত্র, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর ইকুয়ালস টু রো ইন্টু এল আপন এ। এবারে বলেছে অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে, মানে এখানে আমাদের এই যে রো আছে, রোটা অপরিবর্তিত থাকবে মানে কনস্ট্যান্ট, আর এই যে এরিয়া রয়েছে এই এরিয়াও আমাদের কনস্ট্যান্ট থাকবে। কিন্তু আমরা এই যে দৈর্ঘ্য যে রয়েছে এই দৈর্ঘ্যকে কী করে দেবো? অর্ধেক করে দেবো। দেখো এখানে যদি আমাদের রো এবং এ উভয়ই যদি অপরিবর্তিত থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা আরকে ডাইরেক্টলি প্রপোর্শনাল লিখতে পারি এল এর, মানে লেন্থ যত বাড়বে রোধও তত বাড়বে। এবারে বলেছে আমরা পরিবাহীর দৈর্ঘ্যকে অর্ধেক করে দিয়েছি। যদি দৈর্ঘ্য অর্ধেক করি তাহলে কি হবে? রোধ অর্ধেক হয়ে যাবে, কারণ এখানে রোধ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, অথবা রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। যেহেতু আমরা দৈর্ঘ্যকে অর্ধেক করে দিলাম তাই আমাদের রোধও কিন্তু অর্ধেক হয়ে যাবে। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করলাম অঙ্কটা? ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে তোমাদের জন্য দুটো কোশ্চেন রয়েছে এই সূত্রের উপরে, আর ইকুয়ালস টু রো ইন্টু এল আপন এ, এই সূত্রের উপরে নেক্সট দুটো কোশ্চেন রয়েছে, এই 1 নাম্বার আর এই যে 2 নাম্বার। এই দুটোই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা হোমওয়ার্ক 1 এবং হোমওয়ার্ক 2 দিয়ে আনসারটা কিন্তু সকলেই কমেন্টে জানাবে। আমি তোমাদের সকলেরই কমেন্টের অপেক্ষায় থাকবো। যদি তোমরা কেউ করতে না পারো সেটাও জানাবে, তাহলে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে এই দুটোর সলিউশন করেও পাঠানো হবে, সেখান থেকে তোমরা দেখে বুঝতে পারবে। ঠিক আছে, আপাতত তোমাদের জন্য এই দুটো হোমওয়ার্ক থাকলো। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে R1 R2 R3 রোধ তিনটির সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর হলে আর কি হবে? কি বলেছে? R1 R2 এবং R3 তিনটা রোধ দেওয়া আছে, আর এই তিনটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। এবারে তাদের তুল্য রোধ হলো আর। এবারে এই যে তুল্য রোধ আর বাকি যে R1 R2 R3 তিনটি রোধ রয়েছে এদের মধ্যে সম্পর্ক কি হবে? আবার এখানে কোশ্চেনে দেওয়া আছে যে R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1, মানে R3 সব থেকে বেশি, তারপরে R2, তারপরে R1। এবারে দেখো আমরা জানি যে সমান্তরাল সমবায়ে যখন আমাদের তুল্য রোধ বের করতে হয় তখন আমরা কি করি? তুল্য রোধ মানে 1/R ইকুয়ালস টু 1/R1। যে তিনটি রোধ বা চারটি রোধ দেওয়া থাকবে সবগুলোকে আমরা কি করব? 1 করে যোগ করে দেবো। ঠিক আছে, R3 এরকম। এবারে এখান থেকে যখন যোগ করবে, যোগ করার পরে তোমরা দেখবে যে তুল্য রোধ যে আছে এই তুল্য রোধের মান বাকি ওই যে তিনটি রোধ রয়েছে
R1 R2 R3 তাদের মধ্যে যে সব থেকে ছোট রোধ তার থেকেও ছোট হবে। তাহলে তুল্য রোধ হয়ে যাবে সব থেকে যে ছোট রোধ রয়েছে, যে তিনটি সমান্তরাল সমবায় আমরা যুক্ত করেছি তার থেকেও ছোট হবে। তাহলে আমাদের এখানে এই রকম হয়ে যাচ্ছে যে তুল্য রোধ সব থেকে ছোট রোধের থেকেও ছোট হবে। তাহলে এখানে দেখো অপশন শুধুমাত্র ডি নাম্বারেই সেটা দেওয়া আছে যে আর লেস দেন R1 লেস দেন R2 লেস দেন R3, সব থেকে বড় হবে R3, তারপরে R2, তারপরে R1, আর তুল্য রোধ হবে সব থেকে কম। এটা যদি তোমরা ডাইরেক্ট মনে রাখো যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান সমান্তরাল সমবায়ে যুক্ত সব থেকে ছোট রোধটির থেকেও কম হয়, তাহলে তোমরা ডাইরেক্ট এটা আনসার করতে পারবে। তাহলে এই সমস্ত ছোট ছোট পয়েন্ট তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে, কারণ এগুলো তোমাদের এক্সাম হলে সময় বাঁচাবে যদি তোমরা ডাইরেক্ট করো। বুঝতে পারলে? চলো নেক্সট দেখো, এখানে দেওয়া আছে সিরিজ সার্কিট দেওয়া আছে, সিরিজের শ্রেণী সমবায়, আর এটা দেওয়া আছে প্যারালাল সার্কিট অথবা সমান্তরাল সমবায়। এটা তোমরা দেখে নেবে পিডিএফ ডাউনলোড করে। পিডিএফ তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন বলছে পরিবাহীর রোধ আর হবে, তড়িৎ প্রবাহ মাত্রা আই অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ এইচ এবং সময়ে টির মধ্যে সম্পর্ক কি হবে? অপশন দেওয়া আছে এইচ ভ্যারাইজেস টি স্কোয়ার, এইচ ভ্যারাইজেস টি, এইচ ভ্যারাইজেস টি টু পাওয়ার মাইনাস হাফ, আর এইচ ভ্যারাইজেস টি টু পাওয়ার মাইনাস ওয়ান। পরিবাহীর রোধ আর তড়িৎ প্রবাহ মাত্রা আই যদি হয় এবং উৎপন্ন তাপ এইচ এবং সময় যদি টি থাকে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কী? দেখো, এটা আমি তোমাদের একদম ডাইরেক্ট যেটা সূত্র সেই সূত্রটা বলে দিচ্ছি। কোনো আর রোধের পরিবাহীর মধ্য দিয়ে টি সময় ধরে যদি আই তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যে তাপ উৎপন্ন হবে সেই তাপের মান হয়ে যাবে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। এটা হয়ে যাবে তোমাদের সূত্র। তাহলে আর রোধের কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সময় ধরে যদি আই তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যে তাপ উৎপন্ন হবে তার মান হয়ে যাবে আই স্কোয়ার আর টি। এবারে এই কোশ্চেনে আমাদের বলেছে যে পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা কি উভয়ই অপরিবর্তিত অর্থাৎ কনস্ট্যান্ট। তাহলে আমাদের এখানে এই যে আই আর এই যে আর, এই দুটোই কি কনস্ট্যান্ট, আমরা এই দুটোকে কেটে দিতে পারি। তাহলে আমরা এখানে সহজেই লিখতে পারি আই ভ্যারাইজেস টি। ঠিক আছে? এই যে তাপ সময়ের সাথে কি হবে? সমানুপাতিক হবে। এটা দেখো আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে, রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। বুঝতে পারলে? তাহলে আর রোধের কোনো পরিবাহীর ওপর দিয়ে টি সময় ধরে যদি আই তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেখানে যে তাপ উৎপন্ন হবে তার মান হয়ে যাবে আই স্কোয়ার আর টি। এবারে এই কোশ্চেনে আমাদের আই অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা আর রোধ আর উভয়ই কনস্ট্যান্ট দেওয়া আছে, তাই আমরা সরাসরি লিখতে পারি যে সময় যত বেশি যাবে তাপ তত বেশি উৎপন্ন হবে। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট পরিবাহীতে একই সময় ধরে পূর্বের প্রবাহ মাত্রার দ্বিগুণ পরিমাণ পাঠালে পরিবাহীতে তাপ উৎপন্ন হবে। যেহেতু তাপের কথা আসছে, সবার প্রথমেই চোখ বন্ধ করে তোমরা সেই সূত্রটি লেখো, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। এবারে কোশ্চেনটি ভালো মতো পড়ো। বলেছে একটি নির্দিষ্ট পরিবাহীতে একই সময় ধরে পূর্বের প্রবাহ মাত্রার দ্বিগুণ পাঠালে পরিবাহীতে উৎপন্ন তাপ কত হবে? এখানে একই সময় বলেছে, সময় কনস্ট্যান্ট, আর একটি নির্দিষ্ট পরিবাহী, তাহলে তার রেজিস্ট্যান্সও কী হবে বা রোধ কী হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা এখান থেকে এই দুটোকে মুছে দিতে পারি, আর এবং টিকে মুছে দিতে পারি। তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি যে এইচ ভ্যারাইজেস আই স্কোয়ার। ঠিক আছে? মানে উৎপন্ন তাপ যে প্রবাহ মাত্রা রয়েছে সেই প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হবে। এবারে যেহেতু আমাদের কোশ্চেনে বলেছে দেখো পূর্বের প্রবাহ মাত্রার দ্বিগুণ পরিমাণ পাঠানো হয়েছে, তাহলে আমাদের এখানে এইচ বা যে সেকেন্ড তাপটি হয়ে যাবে, যত অন্তিম তাপ উৎপন্ন হবে সেই তাপ হয়ে যাবে কত? 4 গুণ। এখানে আমরা 2i লিখবো, 2i তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা 4i স্কোয়ার হচ্ছে, এটা হোল স্কোয়ার। তাহলে এটা দেখো 4 গুণ হচ্ছে। বুঝতে পারলে? খুব ইজি। এটা দেখো আরও একভাবে আমরা করতে পারবো। আমি এটা মুছে দিচ্ছি যদি তোমরা না বুঝে থাকো, একদম ইজিভাবে তোমাদের বুঝিয়ে দিই। দেখো আমরা কি লিখতে পারি, যে যেহেতু ভ্যারাইজেস তুলে দিয়ে আমরা লিখতে পারি h1 আপন h2 ইকুয়ালস টু i1 স্কোয়ার আপন i2 স্কোয়ার। এবারে ধরো যে পূর্বে যে প্রবাহ মাত্রা ছিল সেটা ছিল i, আর পরবর্তীতে প্রবাহ মাত্রা হয়ে গেছে 2i। তাহলে এবার h1 আপন h2 লেখো, লিখলে এবারে i1 তার স্কোয়ারের জায়গায় লিখবে i স্কোয়ার, আর এখানে i2 জায়গায় লিখবে 4i স্কোয়ার, কারণ i2 জায়গায় যদি 2i বসাও সেটা হয়ে যাবে 4i স্কোয়ার। এবারে i স্কোয়ার কাটা, দেখো এখানে কি হচ্ছে h2 ইকুয়ালস টু 4h1। তাহলে দেখো অন্তিম যে তাপ সেই তাপের পরিমাণ পূর্বের তাপের 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 4 গুণ। একদম বুঝতে পারলে? সোজা তো? অসুবিধা হচ্ছে না তো কোথাও বুঝতে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে। চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখব। বলেছে সমান দৈর্ঘ্যের একটি মোটা এবং সরু তামার তারের মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা একই সময় ধরে পাঠালে বেশি গরম হবে। সমান দৈর্ঘ্য সবার প্রথমেই মাথায় রাখো, সবার প্রথমে মার্ক করে রাখো যে এখানে বলেছে সমান দৈর্ঘ্য, সমান দৈর্ঘ্যের একটি মোটা তার ও সরু তামার তার। তামাটাকে গোল করে রাখো, একই তার দেওয়া আছে, একটা সরু আর একটা মোটা। এই তামার তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি যাবে? একই প্রবাহ মাত্রা যাবে
ওই সময়ে ধরে পাঠালে বেশি গরম হবে কোন? এখানে আমাদের তাপ কত উৎপন্ন হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে সেই সূত্রটি দাও, H ইকুয়ালস টু I স্কোয়ার আর টি। এবারে কি বলেছে এখানে? সমান দৈর্ঘ্য কথা বলা হয়েছে, আর বলেছে সরু মোটা এবং সরু তাপমাত্রার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা একই। প্রবাহ মাত্রা যেহেতু এক হবে তাই আমাদের এখানে I স্কোয়ার কেটে দাও, কেটে দিলাম। এবারে বলেছে একই সময় ধরে, দেখো এখানে দেওয়া আছে একই সময় ধরে, তাহলে একই যেহেতু সময় তাহলে আমরা টিটাকেও কেটে দিতে পারি। তাহলে আমরা এখানে মাঝখানে কী চিহ্ন দিয়ে দেবো? সেটা হলো ভ্যারাইজেস চিহ্ন, H ভ্যারাইজেস আর, মানে তাপ তত বেশি উৎপন্ন হবে যত রোধ বেশি হবে। এবারে দেখো এই কোশ্চেনে কিন্তু রোধের ব্যাপারে কোনো কিছু দেওয়া নেই, এখানে আমাদের দুটো সূত্র ইউজ করতে হবে। কোনটা? এবারে আমাদের এখানে রোধের সূত্র দিতে হবে। রোধের সূত্র দাও, কি হবে? আর ইকুয়ালস টু রো ইন্টু এল আপন এ, এটা আমরা জানি, ঠিক তো? এখানে এই যে রো দেওয়া আছে, এই রো কিন্তু ম্যাটেরিয়ালের প্রপার্টি, ঠিক আছে? এটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি, যেহেতু তামা দেওয়া আছে। তামার ক্ষেত্রে মোটা তারই হোক আর সরু তারই হোক, দুই ক্ষেত্রেই কিন্তু রোর মান একই হবে। এবারে এখানে বলেছে যে সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান, তার মানে আমরা এলকেও কেটে দিতে পারি। এখানে আমরা কি লিখতে পারি দেখো, এখানে আমরা এলকে যদি কেটে দিই, রোকে যদি কেটে দিই, তাহলে সমান সমান তুলে দিয়ে আমরা এখানে ভ্যারাইজেস চিহ্ন দিতে পারবো। ভ্যারাইজেস চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে উপরে লিখলাম এক। তাহলে দেখো এখানে রোধ হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কম হবে। তাহলে আমরা এখানে সরাসরি এবারে এখানেই লিখতে পারি যে এইচ ভ্যারাইজেস ওয়ান আপন এ, মানে ক্ষেত্রফল যত বেশি হবে তাপ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে তাপ তত বেশি হবে। এবারে মোটা তার এবং সরু তারের মধ্যে তোমরা বলো যে কার ক্ষেত্রফল বেশি, মোটা তারের না সরু তারের? অবশ্যই মোটা তারের ক্ষেত্রফল বেশি। তাহলে মোটা তারের ক্ষেত্রে কি হবে? ধরো মোটা তারকে আমি 1 দিয়ে দিলাম, সরু তারকে আমি 2 দিয়ে দিলাম, তাহলে একের ক্ষেত্রে আমাদের এইচটা কম উৎপন্ন হবে, ঠিক আছে? তাপ কম উৎপন্ন হবে। আর 2 এর ক্ষেত্রে কি হবে? এইচ বেশি উৎপন্ন হবে। তাহলে যার ক্ষেত্রে তাপ বেশি উৎপন্ন হবে সে বেশি গরম হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সরু তারটি, ঠিক আছে? তাহলে সমান দৈর্ঘ্যের একটি মোটা এবং একটু সরু তারের মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রায় একই সময় ধরে পাঠালে বেশি গরম হবে সরু তারটি। এখানে আমাদের দুটো কনসেপ্ট ইউজ করতে হলো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর খুব মজার কোশ্চেনটা দেখো, এভাবে যদি 2-3টে কনসেপ্ট একসাথে মিশিয়ে তোমরা অঙ্ক করতে পারো তাহলে তোমাদের নিজেদেরও ভালো লাগবে। কোশ্চেনটি ভালো তো? হয়তো তোমরা অনেকেই এতদিন এই কোশ্চেনটি মুখস্থ করেছো, কিন্তু আজকে তোমরা বুঝতে পারলে। তোমরা কারা কারা আজকে প্রথম এই কোশ্চেনটি বুঝলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। খুব ইজি কোশ্চেন ছিল, কিন্তু শুধুমাত্র দুটো কনসেপ্ট তোমাদের এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, আর না হলে কি করবে, একবার পিছিয়ে গিয়ে আবার কোশ্চেনটি সম্পূর্ণটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন। বলেছে নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো, অপশন আছে গলনাঙ্ক বেশি কিন্তু রোধাঙ্ক কম, গলনাঙ্ক কম কিন্তু রোধাঙ্ক বেশি, গলনাঙ্ক এবং রোধাঙ্ক উভয়ই খুব বেশি, নাকি গলনাঙ্ক এবং রোধাঙ্ক উভয়ই খুব কম। নাইক্রোম তারের বৈশিষ্ট্য, ফিউজ তারের বৈশিষ্ট্য, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। নাইক্রোম তারের বৈশিষ্ট্য মাথায় রাখবে, নাইক্রোম তারের ক্ষেত্রে গলনাঙ্ক এবং রোধাঙ্ক উভয়ই খুব বেশি হয়, ঠিক আছে? নেক্সট দেখবো, এখানে বলেছে যে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা। এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা তারের ছবি, ঠিক আছে? এই তার কি? নাইক্রোম তার। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়। নেক্সট 21 নম্বর প্রশ্ন। বলেছে ফিউজ তার কোন ধাতু দিয়ে তৈরি হয়? এখানে এই যে ফিউজ তার দেখা যাচ্ছে, আমরা বাড়িতে ফিউজ লাগানোর সময় ফিউজ তার ইউজ করে থাকি। এই যে ফিউজ তার, এই ফিউজ তার কি দিয়ে তৈরি করা হয়? কোন কোন ধাতু দিয়ে বা কোন ধাতু দিয়ে তৈরি করা হয়? অপশন আছে সীসা, টিন, টিন ও সীসার সংকর ধাতু। এখানে টিন হবে, হ্যাঁ এখানে টিন হবে। টিন ও সীসার সংকর ধাতু, নাকি তামা ও অ্যালুমিনিয়ামের সংকর ধাতু? এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, টিন ও সীসার সংকর ধাতু, ঠিক আছে? টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে আমরা ফিউজ তার তৈরি করে থাকি। নেক্সট 22 নম্বর প্রশ্ন। বলেছে ইলেকট্রিক বাল্বের কুণ্ডলী কি দিয়ে তৈরি? এই যে ইলেকট্রিক বাল্ব হলুদ রঙের জ্বলে বাড়িতে, দেখেছো বাল্বগুলো? এই বাল্বগুলো প্রায় সকলের বাড়িতে একসময় ছিল, এমনকি অনেকের বাড়িতে এখনও আছে। এই যে এখানে যে তারটি দেখতে পাচ্ছ, ফিলামেন্ট বলে এটাকে। এই ফিলামেন্ট কি দিয়ে তৈরি? কোন ধাতু দিয়ে তৈরি? অপশন আছে অভ্র, নাইক্রোম, টাংস্টেন, নাকি ফায়ার ক্লে। খুব ইজি আর আমরা সকলেই জানি, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেনটি তোমাদের জন্য, মনে রাখবে ডাইরেক্ট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, টাংস্টেন। এটাই দিয়েছো তোমরা সকলেই, সি দিয়েছো, একদম ঠিক। ভুল হয়নি কারো? যাদের ভুল হয়েছে মার্ক করে রাখো। এই কোশ্চেনটি কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক বাল্বের কুণ্ডলী কি দিয়ে তৈরি? তা হলো টাংস্টেন ধাতু। আর টাংস্টেনের সংকেত কি? সেটা হলো ডাব্লু। এটাও মাথায় রাখবে যে টাংস্টেনের সংকেত হলো ডাব্লু। নেক্সট 23 নম্বর প্রশ্ন। বলেছে ইলেকট্রিক হিটার ও ইস্ত্রি কাজ করে। এই যে ইস্ত্রি, ইলেকট্রিক হিটারের ছবি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। ইলেকট্রিক হিটার এবং ইস্ত্রি কাজ করে এসি প্রবাহে মানে অল্টারনেটিং কারেন্টে, ডিসি প্রবাহে মানে ডাইরেক্ট কারেন্টে, উভয়ই, নাকি কোনোটি নয়। দেখো এসি প্রবাহ হয় এরকম দেখতে, এসি প্রবাহের গ্রাফ যদি তৈরি করা হয় তাহলে এইরকম এরকম হয় দেখতে, প্রথমে বাড়বে কমবে বাড়বে কমবে। কিন্তু ডিসি প্রবাহর যদি গ্রাফ তৈরি হয় তাহলে ডিসি প্রবাহের গ্রাফ একদম সমান,
মানে এখানে না বাড়া না কমা আছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক হিটার এবং ইস্ত্রি এই দুই কাজ করবে কি এসি প্রবাহে এবং ডিসি উভয় প্রবাহেই এরা কাজ করতে পারে, ঠিক আছে। নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে 240 ভোল্ট এবং 60 ওয়াট বাতির রোধ কত হবে? অপশন আছে 480 ওহম, 960 ওহম, 240 ওহম নাকি 720 ওহম। এখানে আমাদের ডব্লিউ দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে মানে এটা পাওয়ার দেওয়া আছে, আর এখানে ভি দেওয়া আছে মানে বিভব প্রভেদ দেওয়া আছে বা ভোল্টেজ দেওয়া আছে। তাহলে এখানে আমাদের রোধ বের করতে হবে, মানে আর এর মানটা বের করতে হবে। দেখো আমাদের ভি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, আর আমাদের রোধের মান বের করতে হবে। তোমাদের আমি আগেই বলে দিয়েছি যে পাওয়ার ইকুয়ালস টু কী হবে, ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এটাকে আমরা এটাও লিখতে পারি যে আই ভি ইকুয়ালস টু, এটাকে কি লিখবো আবার, সেটা হলো আই স্কোয়ার আর। তাহলে দেখো পাওয়ারের এখানে আমরা তিনটে ফর্মুলা জানতে পারি, ভি স্কোয়ার বাই আর, আই ভি আর হলো আই স্কোয়ার আর। এবারে আমাদের এখানে কি বের করতে হবে, রোধ। রোধ বের করতে হলে দেখো দুটো সূত্র আমাদের আছে, এক এই সূত্রটি, এটা একটা সূত্র, আর দুই এটা একটা সূত্র। এখানে আমাদের রেজিস্ট্যান্স দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু কারেন্ট দেওয়া নেই, শুধু দেওয়া আছে ভোল্ট। আমরা এখানে এই পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর এই সূত্রটি ব্যবহার করব। এখান থেকে আমরা লিখতে পারি যে আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। এবারে এখানে মান বসাও, ভি স্কোয়ারের মান কত 240 গুণ 240, এবারে পির মান কত, আমাদের পাওয়ার দেওয়া আছে 60, এবারে শূন্য শূন্য কেটে দাও, 4 6 24, 240-এর সাথে 4 গুণ করলে আসবে 960 ওহম। তাহলে আমাদের রোধের মান কত বেরিয়ে যাচ্ছে, 960 ওহম। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। খুব ইজি কোশ্চেন, এগুলোতে ভুল হওয়ার কিন্তু কোনো চান্স নেই যদি তোমার জানা থাকে, একদম ডাইরেক্ট নাম্বার পেয়ে যাবে। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন বলেছে এলইডি ল্যাম্পের ডায়োডের উপাদানগুলি হলো। এখানে এলইডি ল্যাম্পের ছবি দেওয়া আছে, এলইডি লাইট এমিটিং ডায়োড, এলইডির ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়োড। এই এলইডি ল্যাম্পের ডায়োডের উপাদানগুলি কি কি? অপশন আছে GaAs মানে গ্যালিয়াম আর্সেনিক অ্যান্ড Hg মানে মার্কারি, GaP গ্যালিয়াম ফসফরাস ও গ্যালিয়াম ফ্লুরিন, তারপর দেওয়া আছে গ্যালিয়াম আর্সেনিক এবং গ্যালিয়াম ফ্লুরিন, তারপর অপশন ডি দেওয়া আছে গ্যালিয়াম আর্সেনিক এবং গ্যালিয়াম ফসফরাস। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মাথায় রাখবে ডাইরেক্ট যে গ্যালিয়াম এবং আর্সেনিক ও গ্যালিয়াম ফসফরাস হলো এলইডি ল্যাম্পের ডায়োডের উপাদান। মানে এই গ্যালিয়াম আর্সেনিক ও গ্যালিয়াম ফসফরাস দিয়েই এলইডি ল্যাম্পের ডায়োড তৈরি করা হয়, ঠিক আছে। নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে সিএফএল এর পুরো নাম, সিএফএল এলইডি এই দুটো একদম মুখস্থ করে রাখবে। এলইডি হলো লাইট এমিটিং ডায়োড, আর সিএফএল এর পুরো নাম কি হবে সেটা তোমাদের এই কোশ্চেনে বলতে হবে। সকলেই আনসার করো, নিজের আগে আনসার করবে তারপরে সলিউশন দেখবে, প্রতিটি ভিডিওতে তোমাদের বলা হয়। এভাবেই এই কটা দিন তোমরা ক্লাস করো, তাহলে নিজেদের উইক পয়েন্টগুলো তোমরা ধরতে পারবে, আর সেগুলোতে যদি তোমরা একবার কাজ করো তাহলেই তোমার পুরো প্রিপারেশন একদম স্ট্রং হয়ে যাবে। অপশনগুলো পড়েছো, আনসার দিয়েছো, আমি আর পড়ছি না, আমি ডাইরেক্ট তোমাদের আনসার বলে দিচ্ছি। সিএফএল এর পুরো নাম হয়ে যাবে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, ঠিক আছে। কম্প্রেস ফ্লুরোসেন্ট ল্যাম্প কিন্তু হবে না, এখানে কম্প্রেস হবে না, রাইট আনসার হয়ে যাবে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, ঠিক আছে। এখানে সিএফএল এর দেখো ছবিও দেওয়া আছে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, আমরা আজকে টোটাল 35টি প্রশ্ন নিয়েছি। আজকের ক্লাসটি বড় হবে, কিন্তু তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কিন্তু কমপ্লিট ভিডিওটি দেখবে। আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই চলতরিতের উপর যদিও ভয় থেকে থাকে, এই ভয় একদম দূর হয়ে যাবে। বিশেষ করে অঙ্কগুলো তো তোমরা খুব সহজেই করতে পারবে কনফিডেন্সের সাথে। এতদূর পর্যন্ত ভিডিও দেখে কি তোমাদের মনে হচ্ছে তো যে চ্যাপ্টারটা অতটাও কঠিন নয়? যদি ভালোভাবে লিঙ্ক করে সব কিছু পড়া যায়, কনসেপ্টগুলো যদি জানা যায়, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজা। দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছে, নির্দেশক বাতিতে ব্যবহার করা হয়। এই যে নির্দেশক বাতি হিসেবে যেমন ট্রাফিকে যে লাইটগুলো ইউজ করা হয় সেগুলোকে নির্দেশক বাতি বলা যেতে পারে। এই নির্দেশক বাতিতে ব্যবহৃত হয় কি ধরনের লাইট? অপশন আছে সিএফএল, এলইডি, ভাস্বর ল্যাম্প নাকি কোনোটি নয়। এটাও খুব ইজি, রাইট আনসার হয়ে যাবে এলইডি। তোমাদের লাইট এমিটিং ডায়োড ইউজ করা হয় নির্দেশক বাতি হিসেবে, ঠিক আছে। তোমাদের এএনএম জিএনএমে হালকা মডারেট কোশ্চেনের সাথে সাথে কিছু এমন কোশ্চেন আসে যেগুলো খুব সোজা, ঠিক আছে। এই কোশ্চেনগুলো সাধারণত তোমাদের দেওয়া হয় বেশি নাম্বার পাওয়ার জন্য, তাই তোমাদের খুব সোজা কোশ্চেন সেটে আছে জন্য সেগুলোকে নেগলেক্ট করে গেলে কিন্তু চলবে না। অনেক সময় এই ছোট কোশ্চেনগুলোই এক্সাম হলে গিয়ে আমরা ভুলে যাই এক্সাম প্রেশারের জন্য, তাই ইজি কোশ্চেনগুলোও কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে। কোনো কোশ্চেনকেই নেগলেক্ট করা যাবে। তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারলে নির্দেশক বাতি হিসেবে আমরা ব্যবহার করে থাকি এলইডি, লাইট এমিটিং ডায়োড। নেক্সট 28 নম্বর প্রশ্ন বলেছে ইলেকট্রিক ইস্ত্রির কার্য যে নীতির উপর প্রতিষ্ঠিত। ইলেকট্রিক ইস্ত্রির কার্য কোন নীতির উপর প্রতিষ্ঠিত? অপশন আছে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, তড়িৎ চুম্বকীয় আবেশ ক্রিয়া নাকি তড়িৎ প্রবাহের ফলে তাপের উদ্ভব। ইলেকট্রিক ইস্ত্রির ক্ষেত্রে কি হয়, আমরা সকেটে লাগিয়ে দিই, সুইচ দিয়ে দিলাম, তারপর কি হবে, ধীরে ধীরে গরম হয়ে যাবে, সেই গরমের সাহায্যেই কিন্তু আমরা ইস্ত্রি করি, জামা কাপড় আয়রন করি, ঠিক আছে। এখানে কি হচ্ছে যে তড়িৎ প্রবাহ যখনই শুরু হয়ে গেল তখন তাপের উদ্ভব হচ্ছে,
স্ট্রির মধ্যে তাপের উদ্ভব হচ্ছে। তাহলে এই যে ডি নাম্বার অপশন দেখো বলা আছে তড়িৎ প্রবাহের ফলে তাপের উদ্ভব, এই নীতির উপরেই কিন্তু এই ইলেকট্রিক ইস্ত্রি কাজ করে। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন বলেছে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন নির্দেশ করে। অপশন হচ্ছে ভোল্টেজ রেটিং, ওয়াট রেটিং, এনার্জি রেটিং নাকি কোনোটি নয়। যদি তোমাদের ঘরে ফ্রিজ থাকে তাহলে আজকে গিয়ে ফ্রিজে দেখবে যে ফ্রিজের একদম ডোরের মধ্যেই এরকম স্টার লাগানো থাকে, ঠিক আছে? সেই স্টারের পাশে তোমাদের দেওয়া থাকে যে কত ওয়াটের কি এই সমস্ত কিছু সেখানে লেখা থাকে, ঠিক আছে? এই যে স্টার যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা কাকে প্রকাশ করে বা কাকে নির্দেশ করে? অপশন আছে ভোল্টেজ রেটিং, ওয়াট রেটিং, এনার্জি রেটিং নাকি কোনোটি নয়। সকলেই আমরা দেখেছি, হয়তো বা অনেকেই জানি না, অনেকেই জানি। তোমরা যারা যারা জানো না আজকে জেনে নাও, এই স্টারের মাধ্যমে আমরা যে জিনিসটা নির্দেশ করি তা হলো এনার্জি রেটিং, ঠিক আছে? কোন যন্ত্রের এনার্জি কতটা সেটা আমরা নির্দেশ করি এই স্টার চিহ্নের মাধ্যমে। চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন বলেছে 2 ওহম রোধের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে ব্যয়িত ক্ষমতা। এখানে আমাদের আবার ক্ষমতার প্রশ্ন এসেছে। 2 ওহম রোধ দেওয়া আছে, মানে আর এর মান দেওয়া আছে 2, ঠিক আছে? আর অ্যাম্পিয়ার দেওয়া আছে, আই প্রবাহ মাত্রা দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার। আমাদের পাওয়ার বা ক্ষমতা বের করতে হবে। তাহলে পাওয়ারের আমরা সূত্র জেনেছি কি, আই স্কোয়ার আর, তারপরে ভি স্কোয়ার বাই আর, আর হলো আইভি। তাহলে আমাদের এখানে যেহেতু রোধ দেওয়া আছে আর তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে, তাই আমরা এখানে আই স্কোয়ার আর সূত্রটি ব্যবহার করব। এবারে দেখো পাওয়ার ইকুয়ালস টু আই স্কোয়ারের জায়গায় মান বসাও। আই স্কোয়ার হবে 4 স্কোয়ার হবে 16, আর আমাদের রোধের মান দেওয়া আছে 2 সমান সমান 32 ওয়াট। এটা দেখো আমাদের অপশন নাম্বার সিতে দেওয়া আছে, তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। খুব ইজি। আমরা দেখো 30টি প্রশ্ন করে নিয়েছি। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কাদের কাদের 30টি ঠিক হয়েছে তোমরা এখনই ভিডিও পজ করে কমেন্টে জানাও। যাদের সবগুলি ঠিক হয়েছে খুব ভালো, ঠিক আছে? তোমাদের এই চ্যাপ্টারটি একদম কমপ্লিট রয়েছে। আর যাদের মাঝে মাঝে অনেকগুলো ভুল হয়েছে তোমরা সেই ভুলগুলোকে চিহ্নিত করো, সেই ভুলগুলোর উপর কাজ করবে আবার, ঠিক আছে? এক্সামের আর কিছুদিন রয়েছে, এই কয়েকদিনের মধ্যেই তোমাদের কিন্তু চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করতে হবে যে সমস্ত জায়গায় তোমার ল্যাগ রয়েছে। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগছে, কোশ্চেনগুলো সলভ করে যদি তোমরা মজা পাচ্ছ, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, ঠিক আছে? আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এই ক্লাসটি। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটি রয়েছে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, কারণ তোমাদের এক্সামের যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের মিস না হয়, ক্লাস আসার সাথে সাথেই যাতে তোমরা সেগুলোকে দেখতে পারো, ঠিক আছে? চলো নেক্সট 31 নম্বর প্রশ্ন বলেছে আর্থিং তারের বর্ণ। আমরা 3টি তার পড়ি, কি কি? আর্থিং তার, লাইফ তার আর নিউট্রাল তার। তা এই 3টি তারের মধ্যে আর্থিং তারের বর্ণ কি হয়? সবুজ বা হলুদ, কালো বা হালকা নীল, বাদামি ও বেগুনি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, সবুজ বা হলুদ। সরাসরি মাথায় রাখবে, আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেনও, 3টি তারের রঙই আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। আর্থিং তারের বর্ণ হলো সবুজ বা হলুদ। নেক্সট স্লাইডে দেখো বলা আছে লাইফ তারের হলো বাদামি, আর নিউট্রাল তারের হলো হালকা নীল। আর্থ তারের হলো সবুজ আর হলুদ। এখানে দেখো এই যে বাদামি রং, বাদামি রং কি? লাইফ তার, এখানে লেখা আছে লাইভ ওয়্যার। তারপরে এই যে সবুজ হলুদ এটা হলো আর্থ ওয়্যার, আর এখানে এই যে হালকা নীল এটা হয়ে যাবে নিউট্রাল ওয়্যার, ঠিক আছে? এই স্লাইডটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবছর আসলে এখান থেকে কোশ্চেন আসতে পারে। চলো নেক্সট 32 নম্বর প্রশ্ন। আমরা ক্লাস প্রায় শেষের দিকেই চলে এসেছি। বলেছে যে বাড়িতে বাল্ব পাখা যোগ করা উচিত। বাড়িতে এই যে আমরা যে বাল্ব পাখা ফ্রিজ এসি সব কিছু যে যোগ করি, ঠিক আছে, আমরা যে সার্কিটটি তৈরি করি সেই সার্কিটটি কি হওয়া উচিত? শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, যে কোনো সমবায় নাকি কোনোটিই নয়? সবসময় মাথা রাখবে বাড়িতে যে আমরা সার্কিটটি তৈরি করি, যে সমবায়ে আমরা সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলোকে কানেক্ট করি সেই সমবায়টি কি হয়ে যায়? সমান্তরাল সমবায়, ঠিক আছে? আমরা প্যারালাল কম্বিনেশনের সব কিছুকে একসাথে অ্যারেঞ্জ করি আমাদের বাড়িতে, বুঝতে পারলে? চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন বলছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী নির্দেশ করবে কি? অপশন আছে তড়িৎ প্রবাহের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক, পরিবাহীর গতির অভিমুখ নাকি এদের সবগুলি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যায় অপশন নাম্বার বি, চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো নেক্সট স্লাইডে দেওয়া আছে, এখানে যে বলা আছে যে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি। এখানে দেখো বাম হাতের এই যে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা পরস্পরের সাথে সমকোণে থাকবে। এর সাথে এর কোণ 90 ডিগ্রি, এর সাথে এর কোণও 90 ডিগ্রি থাকবে, ঠিক আছে? আবার বৃদ্ধাঙ্গুলির সাথে যে আমাদের মধ্যমা রয়েছে এই মধ্যমার কোণও কি থাকবে? 90 ডিগ্রি, সমকোণে থাকবে। এই সমকোণে রেখে যদি আমরা প্রসারিত করি তাহলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, ঠিক আছে? তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করবে, তারপর এখানে মধ্যমা, এই যে মধ্যমা কি করবে? তড়িৎ প্রবাহ মাত্রাকে নির্দেশ করবে। তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে পরিবাহীর গতির অভিমুখ। আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে তর্জনী নির্দেশ করে, তর্জনী এখানে কি বলেছে? চৌম্বক ক্ষেত্রের দিক। তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, চৌম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে? এখানে কোন আঙ্গুল কি নির্দেশ করছে সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক,
মধ্যমা হলো তড়িৎ প্রবাহের দিক, আর বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ। ঠিক আছে, নেক্সট 34 নম্বর প্রশ্ন। আর একটি প্রশ্ন আমাদের রয়েছে, দেখো 34 নম্বর প্রশ্ন বলেছে লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায়, লেঞ্জের সূত্র থেকে আমরা কি জানতে পারি? অপশন আছে আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট প্রবাহের মান, আবিষ্ট প্রবাহের অভিমুখ, নাকি আবিষ্ট প্রবাহের মান এবং অভিমুখ উভয়ই। দেখো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, আবিষ্ট প্রবাহের অভিমুখ। লেঞ্জের সূত্রের সাহায্যে আমরা আবিষ্ট প্রবাহের অভিমুখ জানতে পারি। নেক্সট স্লাইডে দেখো লেঞ্জের সূত্র দেওয়া আছে। এখানে বলেছে যে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে, যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, যে কারণে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, ঠিক আছে, আবিষ্ট প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণকেই বাধা প্রদান করবে। অ্যাকচুয়ালি এই লেঞ্জের সূত্র যে রয়েছে, এই লেঞ্জের সূত্র হলো টক্সিক রিলেশনশিপের মতন। ধরো তুমি ছেলে হও বা মেয়ে হও, কারোর সাথে রিলেশনে রয়েছো, তখন কি হবে, যদি তুমি তোমার পার্টনারের থেকে দূরে যেতে চাও, তখন তোমার পার্টনার তোমাকে কি করবে, কাছে টানার চেষ্টা করবে। ঠিক আছে, আর যদি তুমি একবার কাছে চলে যাও, তখন ও তোমাকে অপোজ করবে, তোমাকে দূরে পাঠানোর চেষ্টা করবে। সেটাই এখানে বলেছে, যার জন্য তড়িৎ আবিষ্ট হবে, তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, ঠিক আছে, সেই প্রবাহ মাত্রাই কি করবে, ওই কারণকে বাধা প্রদান করবে। তাহলে যে কারণের জন্য আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তড়িৎ প্রবাহ যে কারণে সৃষ্টি হবে, ঠিক আছে, সেই যখন সেই প্রবাহ মাত্রা আবিষ্ট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তখন সে ওই কারণকেই বাধা প্রদান করবে। যেমন ধরো এটা একটা রিং দেওয়া আছে, আর এখানে একটা চুম্বক দেওয়া আছে, এটা হলো নর্থ, এটা হলো সাউথ। যখন আমরা এই চুম্বকটিকে এই রিংয়ের দিকে নিয়ে আসব, তখন এখানে দেখা যাবে যে এখানে নর্থ তৈরি হচ্ছে। নর্থ তৈরি হয়ে কি করবে, এই চুম্বককে দূরে ঠেলে দেবে, কাছে আসতে দেবে না। আবার যখন তুমি এই যে চুম্বকটি রয়েছে, এই চুম্বকটিকে দূরে নিয়ে যাবে, তখন কি করবে, এখানে সাউথ তৈরি করবে, সাউথ তৈরি করে কাছে টানবে, মানে কাছে আসলেও কাছে থাকতে দেবে না, দূরে ঠেলে দেবে, আবার দূরে গেলেও দূরে যেতে দেবে না, কাছে টেনে নিয়ে আসবে। তাহলে এটাকে আমরা কি বলে থাকি, টক্সিক রিলেশনশিপ। তো এই লেঞ্জের সূত্র তোমরা কিন্তু টক্সিক রিলেশনশিপের মাধ্যমে মনে রাখতে পারো। আর এই লেঞ্জের সূত্রের ডিটেলস তোমরা পড়বে ক্লাস 12-এ, যেহেতু তোমাদের ক্লাস 10-এ এই সমস্ত কিছু দেওয়া নেই, তবু আমি তোমাদের হালকা একটু বলে দিলাম মজার জন্য। তাহলে লেঞ্জের সূত্রকে তোমরা টক্সিক রিলেশনশিপের সাথে তুলনা করতে পারো। ঠিক আছে, নেক্সট চলো দেখো আজকের লাস্ট প্রশ্ন। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, কারণ এটা করানো হয়েছে তোমাদের। এখানে বলেছে 220 ভোল্ট এবং 100 ওয়াট ও 220 ভোল্ট এবং 60 ওয়াট বাতি দুটির মধ্যে কোনটির রোধ বেশি। এই দুই বাল্বের ক্ষেত্রেই তোমরা রোধ বের করবে, আর রোধ বের করার পরে যেটা আনসার হবে সেটাই তোমাদের উত্তর। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো, করতে পারবে তো? কিভাবে রোধ বের করতে হয় আমি তোমাদের এখানে সূত্রটি আরেকবার লিখে দিচ্ছি। দেখো, আমরা পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর লিখি। এখান থেকে আমরা লিখবো যে আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। এই যে সূত্র, এই সূত্র দিয়ে তোমরা এখানে দুটি বাল্বের ক্ষেত্রেই রোধ বের করবে। তারপর দেখবে যে কার ক্ষেত্রে রোধ বেশি, তারপর এখানে অপশন চেক করবে আর আনসার মার্ক করে দেবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তাহলে দেখো তোমাদের জন্য একটা, দুটো, তিনটে কোশ্চেন হোমওয়ার্ক থাকলো। এই তিনটে কোশ্চেনই কিন্তু আনসার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যারা তোমরা পারবে না, তারা অবশ্যই কমেন্টে জানাবে যে আমরা এই কোশ্চেন সলভ করতে পারিনি, সলিউশন চাই। আমি অবশ্যই তোমাদের সলিউশন দিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নাহলে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে। তাই তোমরা এই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, দুই গ্রুপেই তোমরা জয়েন করে নাও। সেখানেই তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হয়। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আমরা টোটাল 35টি প্রশ্ন দেখলাম। এখানে ইম্পর্টেন্ট 35টি প্রশ্ন দেখেছি। এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে, আশা করছি এই 35টি প্রশ্নের ভেতরের কনসেপ্ট থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো, যা যা বলেছি সমস্ত কিছুই ভালো করে শুনেছো। এবারে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখলে, এবারে তোমাদের কি করতে হবে, ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে সেখানে জয়েন করবে। আর জয়েন করার পর এই পিডিএফটি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে কমপ্লিট পিডিএফটি পড়বে। পড়ার পরেও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, যদি তোমাদের মনে হয় যে ভিডিওতে ক্লিয়ার হচ্ছে না আমাদের কনফিউশন, তাহলে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে জানাবে। তোমার ডাউট অতি সত্বর সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, এবারে যখন তোমাদের কমপ্লিট পিডিএফটি পড়া হয়ে যাবে, তখন এই সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের এই স্লাইডটি রয়েছে, যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে তোমরা কীভাবে যুক্ত হবে। এখানে আমাদের সমস্ত গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে। তোমরা ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি সেই সমস্ত গ্রুপ এবং পেজে চলে যেতে পারবে। আর সেখানে জয়েন এবং ফলো বাটন প্রেস করে আমাদের সাথে খুব সহজেই তোমরা যুক্ত হতে পারবে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই জয়েন করবে, সকলেই পাশে থাকবে। আমরা তোমাদের পাশে রয়েছি। আর আমাদের চ্যানেল খুব শীঘ্রই 1000 সদস্যের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের সহযোগিতায় আমরা খুব তাড়াতাড়ি 1000 সদস্যে পৌঁছে যাব। তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছে। আর যদি ভিডিওটি সত্যিই তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে ভিডিওটি আমাদের জন্য হেল্পফুল হয়েছে, এ ধরনের ভিডিও আমাদের আরও চাই আমাদের এক্সামের দিন পর্যন্ত। ঠিক আছে,
তাহলে তোমরা যারা যারা এখনও ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ভৌতবিজ্ঞানের আরেকটি ইম্পর্টেন্ট টপিকের উপর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। ততদিনের জন্য বাই। পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।